হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি 2021 পার্ট 2টা করাবো। তো চলো স্টার্ট করছি। দেখো, পার্ট 1টা কালকে একটা ভিডিও দিয়েছিলাম, সলভ করেছি। ওখানে 13টা কোয়েশ্চেন ছিল, আর আজকে 12টা কোয়েশ্চেন করাবো। ঠিক আছে, চলো। নিচের জলীয় দ্রবণগুলির কোনটি সর্বাপেক্ষা নিম্ন তাপমাত্রায় স্ফুটিত হবে? দেখো, এখানে কতগুলো দ্রবণ দেওয়া আছে। দ্রবণ মানে কি? সলিউশন। সলিউশন দেওয়া আছে। সলিউশন মিন্স কি? সলিউশন মানে সলভেন্ট প্লাস সলিউট, মানে দ্রাবক প্লাস দ্রাবক। ঠিক আছে, তো সলিউশনগুলো দেওয়া আছে। এগুলো কি? জলীয় দ্রবণ, মানে অ্যাকোয়াস সলিউশন। এবার দেখো, লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন সেম। ওকে, কনসেন্ট্রেশন সেম, তাহলে যে কোনো প্রপার্টি কনসেন্ট্রেশনের জন্য এফেক্ট হবে না। ওকে, এবার দেখো আমরা আসি কোয়েশ্চেনে। কি বলছে? কোনটি সর্বাপেক্ষা নিম্ন তাপমাত্রায় স্ফুটিত হয়। তার মানে এখানে বয়লিং পয়েন্টের কথা বলেছে। ঠিক আছে, বয়লিং পয়েন্টের কথা বলেছে। দেখো, বয়লিং পয়েন্ট কার নিম্ন, সবচেয়ে বয়লিং পয়েন্ট এখানে কার নিম্ন সেটা জানতে চেয়েছে। তার মানে কিন্তু এটা নয় যে স্বাভাবিক যে স্ফুটনাঙ্ক তার চেয়ে কমে যাবে, সেটা নয়। দেখো, এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। এমনিতে ধরো সলিউশনে মানে সলভেন্ট প্লাস সলিউট। এবার পিওর সলভেন্ট, এটার যদি স্ফুটনাঙ্ক T0 হয়, তাহলে যখন এটা সলিউশন মানে এখানে সলিউট দেওয়া হবে, ঠিক আছে, সলিউট যখন অ্যাড করা হবে, এটা কি হবে? সলিউশন। তার বয়লিং পয়েন্ট হবে T। তো এক্ষেত্রে যেটা হয়, T গ্রেটার দ্যান TO। ঠিক আছে, কেন? এখানে কি হয়? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এটা তোমরা সবাই জানো, খুব কমন একটা কনসেপ্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানে কি? স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো। ঠিক আছে, এবং এই এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা আমরা কিভাবে ডিনোট করি? TB ইকুয়াল টু T0 মাইনাস T। ঠিক আছে, এটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এবার এই বয়লিং পয়েন্টটা কার ক্ষেত্রে সবচেয়ে কম সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই যে বয়লিং পয়েন্টটা মানে এই যে টি যেটা সলিউশনের, সেইটা কার থেকে কম, বা আমরা অন্যভাবে বলতে পারি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট সবচেয়ে কম কার ক্ষেত্রে, সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, দেখো এর কারণ হিসেবে বলি, ধরো কোনো একটা সলিউশন, পিওর সলিউশন মানে ওয়াটারই ধরছে, এখানে জলীয় দ্রবণ বলেছে। এখানে যখন হিট দেওয়া হবে, কি করবে? হিট দেওয়ার ফলে এখান থেকে এভাপোরেশন হবে, এবং এর ওপরে সারফেসের ওপরে কি হবে? এই বাষ্পগুলো জমবে। এবং কখন ফুটতে শুরু করে? যখন কি হয়? ভেপার প্রেশার ইকুয়াল টু হয় অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, এবার যখনই আমরা সলিউট দিয়ে দিচ্ছি, সলিউট দেওয়ার ফলে কি হবে? সলিউট দেওয়ার ফলে এই যে ভেপার প্রেশারটা, এটা ডিক্রিজ করবে। এই যে ভেপার প্রেশার সলিউশনের ওপরে, ওটা ডিক্রিজ করবে। এবার ডিক্রিজ করার ফলে কি হয়? আরও বেশি টেম্পারেচার, বেশি হিট দিতে হয়, যাতে এর বয়লিং পয়েন্টটা ইনক্রিজ করে এবং খুব সহজে ভেপোরাইজেশন হয়। তো সেই কারণেই বয়লিং পয়েন্টটা এলিভেশন হয়। ঠিক আছে, এটাই এর অর্থ। তো তাহলে দেখো, চলে আসি এবার আমি নেক্সট। এই যে ডেল টিবি যেটা বললাম, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইকুয়াল টু IKBM। ঠিক আছে, যেখানে ডেল টিবি হচ্ছে অবশ্যই স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ঠিক আছে, আই কি? আই হচ্ছে ভ্যান্ট অফ গুণাঙ্ক বা ভ্যান্ট অফ ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করে লিখে দিয়েছি, T মাইনাস T0 হবে। T মাইনাস T0 হবে। দেখো, আগেই দেখিয়েছি T গ্রেটার দ্যান T0, তার মানে T মাইনাস T0 হবে। ঠিক আছে, আচ্ছা আই হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, যেটা কি? দ্রবণে কণার সংখ্যা। ঠিক আছে, KB স্ফুটনের উন্নয়ন ধ্রুবক। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে সমান হবে। কেন? তার কারণ এটা সলভেন্টের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তো সব কটাই জলীয় দ্রবণ, সেই কারণে কেবির ভ্যালু সমান, এবং কনসেন্ট্রেশন তো সমান দেওয়াই আছে M। তাহলে কার ওপর ডিপেন্ড করবে? দেখো, অনলি এই যে ভ্যান্ট অফ ফ্যাক্টর, এটার ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই যে ভ্যান্ট অফ ফ্যাক্টর, এটা কি হয়? I ইকুয়াল টু 1 হয়। কখন? যখন কোনো অ্যাসোসিয়েশন সলিউশনে সলিউটের কোনো অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন হয় না, তখন।
মানে কোনো রকম বিয়োজন ভাঙাভাঙি এইসব ডিসসলিউশন এইসব হয় না, ডিসোসিয়েশন হয় না, সিম্পলি সলিউবল হয়। তখন আই ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, আই গ্রেটার দ্যান 1 কখন হয়? যখন কি হয়, ডিসোসিয়েশন হয়, তখন আই গ্রেটার দ্যান 1 হয়। ঠিক আছে, আই গ্রেটার দ্যান 1 হয় তখন। এবার আই লেস দ্যান 1 কখন হয়? যখন অ্যাসোসিয়েশন হয়। মানে ধরো আমি একটা এমন সলিউট দিলাম যেখানে অনেকগুলো মলিকুল কি করলো, অ্যাসোসিয়েট হয়ে একটা সিঙ্গেল মলিকুলের মতো আচরণ করবে। ওকে, বোঝা যাচ্ছে? এবার দেখো চলে আসি আমাদের অপশানগুলোতে। ঠিক আছে, এখানে লেখার জায়গা নেই, আমি নেক্সট পেজে পড়ছি। প্রথমে কি আছে, গ্লুকোজ। তাহলে গ্লুকোজ অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন কিছু কি হবে? হবে না। C6H12O6, তাহলে I ইকুয়াল টু 1 এক্ষেত্রে। ওকে, এবার দেখো সোডিয়াম ক্লোরাইড ভাঙছে, সোডিয়াম ক্লোরাইড আয়নে কনভার্ট হবে Na প্লাস প্লাস Cl মাইনাস। এবার N ইকুয়াল টু হয়ে যাবে কি 2, N ইকুয়াল টু 2। ঠিক আছে, Na প্লাস SO4 মাইনাস 2। ঠিক আছে, Na প্লাস প্লাস SO4 মাইনাস 2, তাহলে N ইকুয়াল টু 3। ওকে, ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 এর হোল 2, তাহলে এটা হয়ে যাবে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস NO3 মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো ভাঙছে, এগুলোতে ভাঙছে, ডিসোসিয়েট করছে, তার মানে এখানে প্রত্যেকটাতে I গ্রেটার দ্যান 1, তাই না? তাহলে দেখো শুধুমাত্র I ইকুয়াল টু 1 পাচ্ছি কার ক্ষেত্রে? গ্লুকোজের ক্ষেত্রে। তাহলে I ইকুয়াল টু 1 হওয়া মানে ডেল টিবি ফর গ্লুকোজ কি হবে? সবচেয়ে কম হবে, সবচেয়ে কম। বাকি প্রত্যেকটারই আয়ের ভ্যালু তো বেশি, তাহলে কি হচ্ছে, সর্বাপেক্ষা নিম্ন তাপমাত্রায় কোনটা ফুটবে? গ্লুকোজ ফুটবে। ঠিক আছে, বোঝা গেছে? না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিয়ে যাও। নেক্সট দেখো, এবার চলে এসেছি একটা দ্রাব্যতা অঙ্কে। ঠিক আছে, সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে এখানে, নির্দিষ্ট উষ্ণতায় দেখো 3টে লবণ দেওয়া আছে, MX, MX2, M3X। এবার এই যে লবণগুলোর কি দেওয়া আছে? দ্রাব্যতা গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে, সলিউবিলিটি প্রোডাক্ট, এবং সলিউবিলিটি প্রোডাক্টগুলো দেওয়া আছে এবং বলছে ওই উষ্ণতায় লবণগুলির দ্রাব্যতার সঠিক ক্রম, দ্রাব্যতার সঠিক ক্রম জানতে চেয়েছে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তার মানে আমাদের দ্রাব্যতা, যেটাকে আমরা S দ্বারা ডিনোট করি, মানে সলিউবিলিটি, সেইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখন উপায়, চলো তাহলে এক এক করে করি। প্রথমে আমি করছি MX। MX যখন বিয়োজিত হবে, ডিসোসিয়েট করবে, কি হবে? M প্লাস প্লাস X মাইনাস, এইভাবে ভাঙবে। এবার এদের সলিউবিলিটি যদি MX এর S হয়, তাহলে এগুলো কি হবে? SS দুটোই। তাহলে দেখো এক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আমরা সলিউবিলিটি প্রোডাক্ট কি লিখব? KSP ইকুয়াল টু কি হবে? এইগুলোর গাঢ়ত্ব, আয়নগুলোর গাঢ়ত্বের গুণফল। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা হয়ে যাবে S ইন্টু S, তাহলে এটা হয়ে যাচ্ছে S স্কোয়ার। আবার দেখো এইদিকে কি দেওয়া আছে? MX এর সলিউবিলিটি প্রোডাক্ট কি দেওয়া আছে আমাদের? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, তাহলে S স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, বোঝা গেছে? তাহলে S ইকুয়াল টু কি হবে? বর্গমূল করব 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। ঠিক আছে, দেখো তাহলে এখানে 4 এর বর্গমূল করলে 2 পাবো, 10 টু দি পাওয়ার মাইনাস 8 এর কি হবে? স্কোয়ার রুট করব, তাহলে এখানে হয়ে যাবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে, এটা পেলাম সলিউবিলিটি ফর MX। ওকে, নেক্সট কি দেওয়া আছে? MX2। চলো এটা করে নিই, MX2। ঠিক আছে, MX2 ভাঙবে কিভাবে? আচ্ছা এইখানে করছি M2 প্লাস প্লাস 2X মাইনাস। ঠিক আছে, কারণ X দুটো আছে। এবার তাহলে এখানে কি লিখব? S প্লাস 2S।
এস প্লাস 2s। ঠিক আছে, সরি প্লাসটা দেবো না এখানে, এদের সলিউবিলিটিগুলো হবে এইভাবে। তাহলে আমরা এখানে কেএসপিটা কীভাবে লিখব, কেএসপি ইকুয়াল টু M2 প্লাস এদের গাঢ়ত্ব, আর এখানে এক্স মাইনাসের গাঢ়ত্বতে কী হবে, যেহেতু এখানে 2 আছে তাহলে এটাকে আমাদের লিখতে হবে স্কোয়ার। ওকে, তাহলে এখানে পাচ্ছি এস ইন্টু 2s তার স্কোয়ার, তাহলে দেখো কত পেয়ে যাব, 4s³ পেলাম। এবার ক্যালকুলেশনের পালা, তাহলে 4s³ কত হবে, দেখো সলিউবিলিটি প্রোডাক্ট কত দেওয়া আছে, 3.2 ইন্টু 10⁻⁻14, 3.2 ইন্টু 10⁻⁻14। তাহলে s³ ইকুয়াল টু কত হবে, 3.2কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 0.8 ইন্টু 10⁻⁻14। এবার 8 থেকে দশমিকটা তুলে দিলে কি হবে, 8 ইন্টু 10⁻⁻16। দেখো এবার এটাকে আমাদের কি করতে হবে, কিউব ফর্মে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা সরি, এটা 16 না, এটা 15, কিউব ফর্মে আনতে হবে। ঠিক আছে, তাহলে কিউব ফর্মে আনার জন্য 2 কিউব ইন্টু এখানে দেখো 10⁻⁻5 তার হোল কিউব হবে। তাহলে এখান থেকে আমরা s ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻5 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইভাবে আমরা সলিউবিলিটি ক্যালকুলেশন করছি, কোথায় থেকে, সলিউবিলিটি প্রোডাক্ট থেকে। ক্লিয়ার? এরপরে আসছে কি, M3x। ঠিক আছে, M3x দেখো এবার পালা M3x এর। তাহলে M3x কিভাবে ভাববে, 3m প্লাস প্লাস এক্স মাইনাস। ঠিক আছে, তোমার এখানে দেখো M3 আছে বলে এটা কি হয়ে যাবে, x3 মাইনাস। ওকে, এবার এদের সলিউবিলিটিগুলো কি হবে, এখানে এটার কি হবে 3s, তিনটে আছে, এখানে হবে s। ওকে, এবার তাহলে কেএসপি সলিউবিলিটি প্রোডাক্টের ভ্যালু কিভাবে পাবো, 3s, এখানে যেহেতু দেখো 3 আছে তাহলে এটা কিউব হবে, প্লাস ইন্টু এখানে কি আছে s আছে, তাহলে এখানে শুধুমাত্র এসই হবে, এখানে কোনো দেখো ঘাত হবে না। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো 3 কিউব হলে 27, তার সাথে s³ এবং এই sটা গুণ করলে s⁴। ওকে, এবার এই যে 27 s⁴ ইকুয়াল টু কত হবে, কি দেওয়া আছে, 2.7 ইন্টু 10⁻⁻15, 2.7 ইন্টু 10⁻⁻15। ওকে, তাহলে দেখো এবার s⁴ এখানে যদি আমরা একে ভাগ করে দিই তাহলে কত পাবো, 27 কেটে যাবে এবং এটা হয়ে যাবে 10⁻⁻16। ওকে, তাহলে s ইকুয়াল টু কত হবে, 10⁻⁻4। ঠিক আছে, 10⁻⁻4। এবার আমরা কম্পেয়ার করব, দেখো কি ক্যালকুলেশন করতে হবে আমাদের, সঠিক ক্রম। তাহলে এদের মধ্যে সবচেয়ে কম দেখো যার ক্ষেত্রে 10⁻⁻5 আছে, mx2 এর হচ্ছে কি হবে, সবচেয়ে কম। ঠিক আছে, mx2 সবচেয়ে কম, তাহলে mx2 কোথায় লাস্টে আছে, এখানে দেখো mx2 লাস্টে আছে। ঠিক আছে, এরপর কে হবে, দেখো এখানে 10⁻⁻4 এর সাথে 2 গুণ আছে। ঠিক আছে, এবং এখানে কি হচ্ছে, শুধুমাত্র 10⁻⁻4 আছে। ওকে, তার মানে mx2 সবচেয়ে কম, তারপরে হবে M3x। তাহলে দেখো এটা, আর দেখো তার আগে সবচেয়ে বেশি কার, বেশি হচ্ছে mx এর, কারণ 10⁻⁻4 এর সাথে 2 গুণ আছে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, এবার বলছে নিচের কোণটিতে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু আছে। আচ্ছা, বেশি সংখ্যক পরমাণু আছে, দেখো পরমাণুর সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি ভীষণ ইজি, একটুখানি টাচে থাকলেই কোয়েশ্চেনগুলো করতে পারবে। কেন বলছি ইজি, দেখো এখানে আছে 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম, প্রত্যেকটাই 1 গ্রাম, সেই কারণে ক্যালকুলেশন করা সুবিধে হবে।
এবার পরমাণুর সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো, পরমাণুর সংখ্যাটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো, পরমাণু আছে 1, পরমাণু আমরা জানি এক মোলে কি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক, যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক, যে কোনো এলিমেন্টের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, এটা আমরা জানি। এটাকে আমরা Na দ্বারা ডিনোট করি, Na, ঠিক আছে। দেখো, এবারে আমাদের কি দেওয়া আছে, প্রত্যেকটা 1 গ্রাম। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের 1 গ্রামে কতটা আছে, কতগুলো পরমাণু, সেটা বার করলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। এবার দেখো অপশান ডিতে আসি, জেডিউ। এটা কিন্তু এরকম কোনো পিরিয়ডিক টেবিলে এলিমেন্ট নেই, তো জেডিউ মানে আমরা একটা জার্কোনিয়াম ধরতে পারি বা জিঙ্ক ধরতে পারি, ধরে ক্যালকুলেশনটা করে নেব, ঠিক আছে। কোয়েশ্চেনটা এইরকম কোনো ম্যাটেরিয়াল নেই। তো যাই হোক, এবার দেখো তাহলে বলি যে কপারের পারমাণবিক গুরুত্ব কত। কপারের পারমাণবিক গুরুত্ব মানে কপারের ভর সংখ্যা কত, 63.5। ওকে। সিলভারের কত, 107.8, ঠিক আছে। গোল্ড 196.97। ওকে, তোমরা মোটামুটি এগুলো এক্স্যাক্টলি মনে না রাখতে পারলেও কার বেশি ভর সংখ্যাটা সেটা তো তোমরা জানবেই, তাই না? সেটা তো তোমরা জানো। পিরিয়ডিক টেবিলে পরপর এলিমেন্টগুলোর অবস্থান মনে রাখলেই তোমরা সেটা করতে পারবে। এখানে যেমন আমি সংখ্যাগুলো বসিয়ে করছি, সেক্ষেত্রে তোমরা মাস নাম্বারটা M1, M2, M3 বসিয়ে করতে পারবে অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং মাস নাম্বার, ঠিক আছে। দেখো তাহলে এখানে এবারে জার্কোনিয়ামের কত, জার্কোনিয়ামের হয়ে যাবে 91.22, আর জিঙ্কের হয়ে যাবে 65.37, ঠিক আছে। তাহলে দেখো এবার এই হচ্ছে আণবিক গুরুত্বগুলো। এবার আমরা তাহলে কি বলবো যে 63.5 গ্রামে কতগুলো থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তো এখানে ওই সংখ্যাটা আমরা বসাবো না, সংখ্যাটা কত, 6.023 ইন্টু 10⁻23। এখানে আমরা ওই সংখ্যাটা বসাবো না, কি করব দেখো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 63.5 গ্রাম কপারে Na সংখ্যক পরমাণু থাকে, ঠিক আছে। তাহলে 1 গ্রামে কতগুলো থাকছে, 1 গ্রাম কপারে কতগুলো থাকবে, Na/63.5, ঠিক আছে। সেমভাবে আমরা সিলভারেরটা করব। সিলভারের 1 গ্রামে কতটা থাকবে, Na/107.87 সংখ্যক পরমাণু। ওকে, ক্লিয়ার হচ্ছে। দেখো নেক্সট আসছি গোল্ডে কত থাকছে, 196.97, ঠিক আছে। তাহলে 1 গ্রামে কত হবে, Na/196.97, ক্লিয়ার। এবার দেখো জিঙ্কে 1 গ্রামে কত থাকবে, Na/65.37। Naটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা। জার্কোনিয়ামে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 91.22। দেখো এবার আমরা যে এখানে লব আর হর দেখতে পাচ্ছি, তাহলে এক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কি লব সমান, লব কি আছে সেম। তাহলে হর যার ক্ষেত্রে এখানে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, বেশি সংখ্যক পরমাণু আছে, তাহলে হর যার ক্ষেত্রে স্মলেস্ট, হর যার, লবটা তো সেম, লবটা আমাদের ভাবতে হবে না, হর যার ক্ষেত্রে স্মলেস্ট, তাহলে শুধুমাত্র তারই কি হবে, বেশি সংখ্যক পরমাণু থাকবে। তাহলে কার সবচেয়ে কম, স্মলেস্ট কার, কপারের 63.5। তাহলে কি হবে, কপারে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু থাকবে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সালফিউরিক অ্যাসিড এবং পারঅক্সো মনোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ স্থিতি কি হবে।
দেখো সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 আর পারঅক্সো মনোসালফিউরিক অ্যাসিড মানে এটা হয়ে যাবে H2SO5। ঠিক আছে, পারঅক্সো মনোসালফিউরিক অ্যাসিড H2SO5। ঠিক আছে, দেখো এবার আমরা এদের অক্সিডেশন স্টেটগুলো কিভাবে ক্যালকুলেশন করব স্ট্রাকচার এঁকে। তার কারণ আমি দেখো প্রথমে দেখিয়ে দিই, আমি প্রথমে একটা দেখিয়ে দিই H2SO4 সালফ ধরো 2 ইন্টু কী হবে +1 হাইড্রোজেনের জারণ সংখ্যা +x প্লাস -4 ইন্টু 2, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে এ অর x ইকুয়াল টু হয়ে যাবে এইদিকে এলে +8 -2 মানে +6। ঠিক আছে, দেখো H2SO5। ঠিক আছে, তাহলে এখানে 2 ইন্টু 1 প্লাস এক্স প্লাস 5 ইন্টু -2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কী লিখবো এখানে 10 -10 +2 মানে +8। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে +8। এবারে +8 এটা কি সঠিক? না, একদমই না, এটা ভুল। কারণ এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো না, কারণ এখানে 2 টাইপ অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট, এখানে 2 টাইপ অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট। ওকে, চলো তাহলে এবারে স্ট্রাকচার এঁকে দেখাবো। সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, OH H2SO4 আর একটা থাকছে ডাবল বন্ডেড অক্সিজেন। ঠিক আছে, H2SO4 এইভাবে থাকছে, আর H2SO5 এ থাকছে OH ডাবল বন্ড O, আর যে দুটো অক্সিজেন সেটা কি পারঅক্সো গ্রুপে থাকছে। ঠিক আছে, এই রকম এইভাবে লিঙ্কেজটা আছে। এবার দেখো আমরা যদি ফর্মাল চার্জ ক্যালকুলেশন করি কার সালফারের, কি হবে অক্সিজেনের -2 ফর্মাল চার্জ, এই অক্সিজেনের কত, এই অক্সিজেনের -1, এই অক্সিজেনের কত, এই অক্সিজেনের তোমার -2, এই অক্সিজেনের -1। তাহলে সালফারের ওপর ফর্মাল চার্জ কত হবে +2, এটার জন্য কত হবে +2, এটার জন্য হবে +1, এটার জন্য হবে +1। তাহলে দেখো টোটাল সালফারের কত হচ্ছে এখানে +6। এবারে এই সালফারটার কথা ভাবো, এই সালফারের কথা আমরা যদি ভাবি, এখানে কি আছে -2, দাঁড়াও 1 সেকেন্ড, এখানে আছে দেখো -1, এখানে -2, এখানে -2। ঠিক আছে, -2 এখানে দেখছো, এখানে কি হবে -1। ঠিক আছে, তাহলে এর এগেনস্টে সালফারের এখানে কত পড়বে +2 +2 +1 +1। ঠিক আছে, এগুলো কি বললাম আমি, সালফারের ফর্মাল চার্জ। দেখো সালফারেরও তাহলে +6। এবার এটাকে আমরা যদি যেইভাবে আমরা জারণ সংখ্যা ক্যালকুলেশন করি, আমরা যদি ওইভাবে করতে চাই তাহলে কিভাবে করব, H2SO5 দেখো 2 ইন্টু +1 প্লাস x সালফারের প্লাস এখানে কি আছে তিনটে অক্সিজেন আছে সেম টাইপের, তাহলে 3 ইন্টু -2 প্লাস দুটো অক্সিজেন আছে এদের -1 করে, তাহলে 2 ইন্টু -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে কি আসবে 3 প্লাস x -6 -2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 ওখানে হলো সরি -2 +2 কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল +6। ঠিক আছে, এইভাবেও আমরা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে, স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে 6 and 6 দুটোই 6। ঠিক আছে, দুটোই 6, এটার জন্য আমাদের ক্যালকুলেশনটা জানতে হবে। নেক্সট দেখো বলছে একটি ক্যাটায়নের অ্যামোনিয়া দ্রবণে পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করলে
বাদামি চকলেট রঙের অধক্ষেপ উৎপন্ন হয়, ক্যাটায়নটি কি? আচ্ছা, কোন ক্যাটায়নে অ্যামোনিয়া দ্রবণে যোগ করলে হয়? এটা কি? এটা হচ্ছে একটা তোমার শনাক্তকরণ পরীক্ষা। ঠিক আছে, তো আমি বলে দিই কম্পাউন্ডটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড। বাদামি চকলেট অধক্ষেপ পাওয়া যায় কপারের সাথে রিয়াকশানে। ঠিক আছে, এটা কপারের শনাক্তকরণ পরীক্ষা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটা দেখো, রেডক্স থেকে একটা কোয়েশ্চেন কি বলছে? 298 কেলভিন তাপমাত্রায় আয়রন আর কপারের রিয়াকশান হচ্ছে। ঠিক আছে, একটা সেল রিয়াকশান দেওয়া আছে। এটা কি? এটা একটা সেল রিয়াকশান। ঠিক আছে, এটা একটা সেল রিয়াকশান। এবার এই যে সেল রিয়াকশানের E0 ভ্যালু দেওয়া আছে 0.75 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেওয়া আছে জারণ বিভব। দেখো এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে জারণ বিভব। জেনারেলি এই টাইপের কোয়েশ্চেনে আমাদের সবসময় বিজারণ বিভব দেওয়া থাকে বা রিডাকশন পোটেনশিয়াল, সেটাই দেওয়া থাকে, কিন্তু এখানে দেওয়া আছে জারণ বিভব। তার মানে বুঝতে পারছো কি দেওয়া আছে এখানে? আচ্ছা ঠিক আছে, চলো আমি এক্সপ্লেন করছি। তার আগে আমি সেল রিয়াকশানগুলো লিখে দিই। অ্যানোডে কি রিয়াকশান হবে? অ্যানোডে কি হবে? অ্যানোডে অক্সিডেশন হবে, তাই তো? অ্যানোডের রিয়াকশান মানে অক্সিডেশন। কি হবে? আয়রন এর থেকে ইলেকট্রন রিলিজ হবে +2 অ্যাকোয়াস +2 ইলেকট্রন। ঠিক আছে, ক্যাথোড রিয়াকশানটা কি? ক্যাথোডে কি হবে? ক্যাথোডে রিডাকশান হবে। তাহলে কপার 2+ অ্যাকোয়াস এটা কি করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে এবং কপার S। এই হচ্ছে আমাদের অ্যানোডের রিয়াকশান, ক্যাথোডের রিয়াকশান। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা জানি E0 সেল, ঠিক আছে, কি হয়? E0 ক্যাথোড -E0 অ্যানোড। ঠিক আছে, এবার এখানে যে E0 গুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা রিপ্রেজেন্ট করছে রিডাকশান পোটেনশিয়ালকে। রিডাকশান পোটেনশিয়াল, ঠিক আছে, প্রত্যেকটা রিপ্রেজেন্ট করছে রিডাকশান পোটেনশিয়াল। এবার দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে, আমাদের এখানে জারণ বিভবের মান দেওয়া আছে কপার থেকে কপার 2+, মানে আমাদের এখানে কি দেওয়া আছে? তার মানে E0 অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে। E0 অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে -0.34 ভোল্ট। ঠিক আছে, তার মানে এটা কি? E0 কপার থেকে কপার 2+ যাচ্ছে যখন, মানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেই ভ্যালুটা -0.34 ভোল্ট। এবার এটাকে আমাদের কি করতে হবে? রিডাকশান পোটেনশিয়ালে কনভার্ট করতে হবে, কারণ এখানে আমাদের কি আছে? এইগুলো রিডাকশান পোটেনশিয়াল। তাহলে আমাদের এগুলোকে রিডাকশান পোটেনশিয়ালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কি করব? E0 আমাদের যেটা নিতে হবে Cu2+ থেকে কপারে যাবে, Cu2+ কে রিডিউস করে কপারে যাবে, সেই পোটেনশিয়ালটা কি হবে? নেগেটিভ ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, ভ্যালুটা সেম থাকবে পজিটিভ 0.34 ভোল্ট। ঠিক আছে, তাহলেই আমার কাজ শেষ। আর E0 সেল দেওয়া আছে 0.75 ভোল্ট। ঠিক আছে, এটা E0 সেল। এবার এখানে বসিয়ে দেবো, তাহলে 0.75 = E0 ক্যাথোড। ঠিক আছে, কত হবে? কপার 2+ থেকে কপার, যেটা রিডাকশান পোটেনশিয়ালটা, ঠিক আছে, 0.34 -E0 অ্যানোড। এটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখে নাও আর একবার কোয়েশ্চেনটা দেওয়া আছে। ঠিক আছে, চলো তাহলে E0 অ্যানোড = 0.75, আচ্ছা এখানে একটা মাইনাস সাইন হবে, +0.34। তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 0.41। ডেফিনেটলি আগে একটা নেগেটিভ সাইন থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক করে লিখে দিই, -0.41 ভোল্ট। ঠিক আছে, ডেফিনেটলি ভোল্ট হবে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে সেম কথা বলবো, কমেন্ট সেকশানে জানাবে। আর এই রিডাকশান রেডক্সের ওপর আমার অলরেডি প্র্যাকটিস সেট কিছু করানো আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, সেগুলো তোমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। ঠিক আছে,
বা প্রিভিয়াস ভিডিও সার্চ করলে তোমরা দেখতে পাবে। নেক্সট দেখো, বলছি দুটি গ্যাসীয় পদার্থ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে। অপেক্ষাকৃত ভারী পদার্থটির ক্ষেত্রে ইলেকট্রনের গ্রহণের এনথালপির মান আচ্ছা অধিক ঋণাত্মক। ঠিক আছে, ভারী পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের এনথালপির মান বলেছে অধিক ঋণাত্মক, কিন্তু অপেক্ষাকৃত হালকা পদার্থটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। পদার্থ দুটিকে চিহ্নিত করতে হবে। ভীষণ সোজা কোশ্চেন, দেখেই মনে হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন হবে অ্যান্সার, তাই তো? দেখো কি বলতে চাইছে বলি। এখানে দেওয়া আছে দেখো, দুটি গ্যাসীয় পদার্থ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে। তো এখানে দেখো আমাদের অধিক ঋণাত্মক বা তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি, এই টার্মগুলো ইউজ করা হয়েছে। ইলেকট্রন গ্রহণের এনথালপি মানে ইলেকট্রন এনথালপি, এগুলো ইউজ করা হয়েছে। তার মানে আমাকে বুঝে নিতে হবে এটা গ্রুপ 17 কথা বলছে, তাই না? তাহলে গ্রুপ 17 দেখো কি কি এলিমেন্ট আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। জেনারেলি এদেরকে নিয়ে আমরা স্টাডি করি, এগুলো আছে পরপর। তো এই যে গ্রুপ বরাবর আমরা যখন ডাউনে যাব তখন কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করে, আবার ইলেকট্রোনেগেটিভিটিও ডিক্রিজ করে। কিন্তু আমরা যখন গ্রুপ বরাবর ওপরে যাব, তখন কি হয়, ওপরের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করে এবং ইলেকট্রোনেগেটিভিটিও ইনক্রিজ করে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি তাহলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনিটলি কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ক্রম কি হবে, ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন হবে, সেটাই বলেছে। দেখো অপেক্ষাকৃত হালকা পদার্থটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, তার কারণ কি, ফ্লোরিনের দেখো পারমাণবিক সংখ্যা 9, ঠিক আছে 9 মাত্র। ওকে, ফ্লোরিনের। এবার এখানে কি থাকছে, লাস্ট 2 পিস হাফ সেল থাকছে, 2 পিস হাফ সেল। তার মানে নিউক্লিয়াসের যে ইলেকট্রনগুলোকে কেন বেশি অ্যাট্রাক্ট করবে ফ্লোরিন, কারণ নিউক্লিয়াসের অনেক কাছে পাবে। ঠিক আছে, এদের যে বাইরের সেল ভ্যালেন্স সেল সেটা নিউক্লিয়াসের অনেক কাছে। ঠিক আছে, তো এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন ডেফিনিটলি। কিন্তু যখনই চলে আসবে ইলেকট্রন অ্যাফিনিটির কথা তখন এই অর্ডার ফলো করবে না। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, ইলেকট্রন গ্রহণের এনথালপি। তার মানে যে ইলেকট্রনটা খুব সহজে গ্রহণ করতে পারবে সেই তো কী করবে, বেশি ইলেকট্রন অ্যাফিনিটি শো করবে। তো সেক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন মনে হবে ক্রম অনুযায়ী গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন, কিন্তু দিস ইজ নট রাইট। ঠিক আছে, দিস ইজ রং। কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন হয় কেন। এবার দেখো কোয়েশ্চেন হচ্ছে কেন, ফ্লোরিনের কি স্মল সাইজ। ওকে, ভ্যালেন্স ইলেকট্রন কি থাকে, ক্রাউডেড থাকে, ভ্যালেন্স ইলেকট্রন ইন ক্রাউডেড পজিশন। ওকে, তার কারণ কি আগেই বললাম, এটার কি আছে 2 পিস হাফ সেল আছে, কিন্তু ক্লোরিনের কি আছে, ক্লোরিনের 3 পিস হাফ সেল। তো 2 পিস হাফ সেল হওয়ার জন্য কি হয়, টাইটলি প্যাকড। ঠিক আছে, টাইটলি প্যাকড। এবং ইলেকট্রন ডেনসিটি, ফ্লোরিনের ইলেকট্রন ডেনসিটি হাই, ইলেকট্রন ডেনসিটি টু মাচ হাই। ওকে, অনেক বেশি হবে। ঠিক আছে, তো সেই কারণে এখানে কি হয় দেখো, ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা বেশি হবে, ইন্টার ইলেকট্রনিক রিপালশন বেশি হবে। ওকে, এবং এর ইলেকট্রন গেইন এনথালপিটা কি হবে, কমে যাবে। সেই কারণে বলা হচ্ছে ঋণাত্মক, অধিক ঋণাত্মক। ভারী পদার্থটি মানে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি।
ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা অলরেডি আমি আগে করিয়ে দিয়েছি। ঠিক আছে, কি বলছে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির চৌম্বকীয় ভ্রামক সর্বাধিক? মানে চৌম্বকীয় ভ্রামক মানে প্যারাম্যাগনেটিজম কার সবচেয়ে বেশি? দেখো এবার এই প্যারাম্যাগনেটিজম এটাকে আমরা মিউ দ্বারা ডিনোট করি। এবার এই মিউ এর যে ফর্মুলা সেটা হচ্ছে √n*n+2 বোর ম্যাগনেটন, যেখানে n কি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, চলো দেখো তাহলে এবার আমাদের কি কাজ? আমাদের কাজ হলো গিয়ে আমাদেরকে এদের মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ফাইন্ড আউট করতে হবে। তো তাহলে চলো শুরু করি। FeCN এর হোল 6। এবারে দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ক্যালকুলেশনের জন্য আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, এবং লাইগ্যান্ডের প্রকৃতির ওপর কিভাবে ডিপেন্ড করে, ঠিক আছে, সেটা জানতে হবে। তো এখানে সায়ানাইড এটা কি, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। তো সেই কারণে এটা কি করে, লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে, লো স্পিন কমপ্লেক্স। ঠিক আছে, এই কনসেপ্টগুলো জানতে হবে। লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে কারণ এখানে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা, পেয়ারিং এনার্জিটা অনেক কমে যায়। এনার্জি দুটো যে লেয়ার তার মধ্যে ইজি এবং 2TGর মধ্যে যে এনার্জি গ্যাপ সেটার চেয়ে পেয়ারিং এনার্জিটা অনেক কম হয়, সেই কারণে লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে। এবার এখানে দেখো আয়রনের অক্সিডেশন স্টেট কত, এখানে -6, এটা 4, মানে এটা হয়ে যাবে +2। এবার +2 মানে 3d6 সিস্টেম। তাহলে এখানে দেখো কিভাবে হয়, এই হচ্ছে ইজি আর এটা হচ্ছে T2G, এই হচ্ছে T2G। ঠিক আছে, তাহলে 6টা ইলেকট্রন কিভাবে ফিল আপ হবে, সবগুলো এখানে পেয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো সবগুলোই 6টা ইলেকট্রন পেয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন মানে n = 0, তাহলে মিউ = 0 হবে, তার মানে কোনো প্যারাম্যাগনেটিজম শো করছে না। ওকে, এবার যাচ্ছি নেক্সট এক্সাম্পলে। দেখো এরপর আমাদের কি আছে, FeCN এর হোল 6 3-, FeCN এর হোল 6 3-। এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত, +3, তার মানে 3d5 সিস্টেম। ঠিক আছে, এটাও স্ট্রং ফিল্ড, তাহলে লো স্পিন কমপ্লেক্স ফর্ম করবে। তাহলে দেখো এখানে কি হবে, ইজি, এখানে আছে T2G। তাহলে ইলেকট্রন ফিল আপটা হবে এবার, দেখো 1 2 3 4 5, ঠিক আছে, 5টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল। তাহলে দেখো এখানে n = 1, মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম। এবারে নেক্সট কি দেওয়া আছে দেখে নিই। নেক্সট দেওয়া আছে FeH2 এর হোল 6 2+। আচ্ছা, তাহলে আয়রন H2 এর হোল 6 2+ দেওয়া আছে। তাহলে এখানে দেখো ইলেকট্রন কত ইলেকট্রন সিস্টেম, ইলেকট্রনটা দেখো, ইলেকট্রনটা এখানে কত ইলেকট্রন সিস্টেম আছে, এখানে 3d6। তাহলে এখানে এগেন আমরা এখানে কি পাবো, লো স্পিন কমপ্লেক্স না। এবারে দেখো H2O, এটা কি, উইক ফিল্ড লাইগ্যান্ড, সেই কারণে এখানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। তাহলে কিভাবে হবে ফরমেশনটা, দেখো এই রকম, দেখো এখানে কি হবে, হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। আগে সবগুলো ফিল আপ হবে, তারপরে পেয়ারিং হবে। তাহলে কিভাবে হচ্ছে, দেখো 1 2 3 4 5, একটা মাত্র পেয়ারিং হচ্ছে, তার মানে এখানে n = 4। এরপরে যেটা দেওয়া আছে FeH2 এর হোল 6 3+। তাহলে এখানে আয়রন 3+, মানে এগেন d5 সিস্টেম।
ঠিক আছে, D5 সিস্টেম। তাহলে এখানে দেখো ফিল আপটা কীভাবে হবে, EG T2G, তাহলে 5টা ইলেকট্রন 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে n = 5, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কি বলেছিলাম আমি, প্যারাম্যাগনেটিজম কার সবচেয়ে বেশি হবে, যার ক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হবে। তাহলে কার সবচেয়ে বেশি প্যারাম্যাগনেটিজম কে শো করবে, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেছে? এইভাবে আমাদের ক্যালকুলেশন করে যে কোনো কমপ্লেক্স দিক আমাদের এইভাবেই ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো ক্লোরিন F3, এটা কিন্তু ClF3, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ClF3। এর আকৃতি কি হবে দেখো, এর আকৃতি আমরা যে কোনো কম্পাউন্ডের আকৃতি কিভাবে ক্যালকুলেশন করি এটা আমি অনেকবার দেখিয়েছি ইউটিউবের বিভিন্ন ক্লাসে। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করানোর সময়ও দেখেছি, বা এর আগে যে আমি প্র্যাকটিস সেট করিয়েছিলাম SLST এক্সামের সময় তখনও করিয়েছি। যারা জেন পাসের ক্যান্ডিডেট আছো তারা SLST স্পেশাল প্র্যাকটিস সেটগুলোও কিন্তু দেখতে পারো, কারণ সেম লেভেলের কোয়েশ্চেন ওখানেও করানো হয়েছে, ঠিক আছে। দেখো এখানে আমরা কিসের হেল্প নেব, VSEPR থিওরি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরিটার নেম কি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ClF3, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, ক্লোরিনের কটা আছে ভ্যালেন্স ইলেকট্রন, 7টা, আর কটা ফ্লোরিন আছে, 3টে। তাহলে 3টে ফ্লোরিন 3টে ইলেকট্রন দেবে, তার মানে টোটাল ইলেকট্রন কাউন্ট আমাদের করতে হবে, তার মানে এখানে 10 ইলেকট্রনস, ঠিক আছে। এবার এইটাকে আমরা যদি বন্ডিংয়ে কনভার্ট করি, বন্ড পেয়ার ইলেকট্রন কটা হবে, একটা বন্ডের জন্য 2টো করে ইলেকট্রন লাগে, তাহলে হয়ে যাবে 5 বন্ড পেয়ার ইলেকট্রন। এবার দেখো এখানে 3টে ফ্লোরিন আছে, মানে 3টে কি হবে, বন্ড পেয়ার ফর্ম করবে, তার মানে অরিজিনালি 3টে বন্ড পেয়ার, বাকি যে 2টো থাকবে পেয়ার সেটা হয়ে যাবে কি, লোন পেয়ার। তাহলে 5 যখন বন্ড পেয়ার টেক পার্ট করে হাইব্রিডাইজেশনে তখন সেটা কি হয়, TBP স্ট্রাকচার, টেট্রাগোনাল বাইপিরামিড স্ট্রাকচার হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো কীরকম হবে স্ট্রাকচার, দেখো এই যে লোন পেয়ারগুলো এরা কি থাকে, ইকুয়েটোরিয়াল পজিশানে থাকতে বেশি পছন্দ করে, ঠিক আছে। তাহলে মিডিলে ক্লোরিন আর লোন পেয়ারগুলো এখানে থাকবে, আর ফ্লোরিনগুলো চলে যাবে একটা ইকুয়েটোরিয়াল পজিশন আর একটা চলে যাবে অ্যাক্সিয়াল পজিশানে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি শেপ পেলাম, টি শেপের মতো পেলাম, তাই না। এখানে আমরা কি পেলাম, টি এর মতো শেপ, ঠিক আছে। এইভাবে স্ট্রাকচার কীরকম হবে, শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে, শেপ হাইব্রিডাইজেশন কীরকম হবে এইভাবে আমরা VSEPR থেকে করতে পারি। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা দেখো কি দিয়েছে, হলুদ রঙের ক্রোমেট দ্রবণে কি যোগ করলে কমলা রঙের ডাইক্রোমেট তৈরি হবে। আচ্ছা, হলুদ রঙের যে ক্রোমেট সেটার CrO4 2-, K2CrO4, সেখান থেকে পাবো CrO4 2-। এবার দেখো দেওয়া আছে ডাইক্রোমেট, K2Cr2O7, এখান থেকে পাবো Cr2O7 2-, ঠিক আছে। এবার এখানে আমরা এদের কি করব, এখানে কি কি অপশানে দেওয়া আছে, লঘু ক্ষার, যে কোনো জারক দ্রব্য, লঘু অ্যাসিড, বিজারক দ্রব্য, কি অ্যাড করলে ডাইক্রোমেট তৈরি হবে, ঠিক আছে। তো সেটা আমরা দেখো চলো করি। তার জন্য অক্সিডেশন নাম্বার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে x + 4 × -2 = -2, তাহলে x = হয়ে যাবে +6, ওকে। এবার দেখো এখানে কি আছে, Cr2O7 2-, তাহলে এখানে হয়ে যাবে 2x + 7 × -2 = -2, তাহলে হয়ে যাচ্ছে 2x - 14 = -2, তাহলে x = হয়ে যাবে কত, +6। ও দেখো এখানে কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার সেম, দুটোর ক্ষেত্রে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কিন্তু
সেম। তাহলে এখানে কি হবে, না কোনো জারক দ্রব্য লাগছে না কোনো বিজারক দ্রব্য লাগছে। তাহলে এই যে কনভার্সানটা কখন হয়, অ্যাসিডের উপস্থিতিতে হয়। ঠিক আছে, এখানে দেখো দিয়ে দিয়েছি যে জলীয় দ্রবণে ক্রোমেট আয়ন ডাইক্রোমেট আয়নে যখন কনভার্ট হয় সেটা কিসের জন্য হয়, পিএইচ এর পরিবর্তনের জন্য হয়। একে অপরের সাথে কি থাকছে, সাম্যাবস্থায় থাকছে, সাম্যাবস্থায় থাকছে। ঠিক আছে, এবার দেখো হলুদ থেকে যে কমলা রঙে রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে এই ডাইক্রোমেট আয়নের জন্য, এবং এটা লঘু অ্যাসিডের উপস্থিতিতেই হয়। ওকে, বোঝা গেছে। যেহেতু এখানে জারণ সংখ্যার কোনো চেঞ্জ হলো না, সেই কারণে কোনো রকম এখানে আমাদের জারক দ্রব্য, রিডিউসিং এজেন্ট বা অক্সিডেশন এজেন্ট, ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট কোনো কিছুই ব্যবহার করতে হচ্ছে না। ওকে, ক্লিয়ার। চল দেখো ভীষণ একটা সোজা জায়গায় এসে পৌঁছেছি। ভূমিস্তরে অবস্থিত পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়ামের থেকে সর্বাধিক সহজে অপসারণযোগ্য ইলেকট্রনের সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? আচ্ছা, তার মানে দেখো ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের যেটা সবচেয়ে সহজে অপসারণযোগ্য, মানে লাস্ট সেলে যখন ঢুকবে ইলেকট্রনটা, সেটার কথা বলা হচ্ছে। পটাশিয়াম মানে কি, পটাশিয়াম মানে 19। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, এর আগে কি আছে, আর্গন, আর্গন, তাহলে আর্গনের পরে আর্গনের 3s2 3p6, তারপর আসবে কি 4s1। বা এইভাবে যদি মনে রাখতে নাও পারো তোমরা পরপর করবে 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, দেখো 18টা ইলেকট্রন হয়ে গেল, 2 2 4 6 10, 2 12 6 18, 4s1। ওকে, ক্লিয়ার। তার মানে এই ইলেকট্রনটাকে সহজে রিমুভ করা যায়, এর কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে হবে। দেখো তো 4s1, 4s1 মানে 4টা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু তাহলে 4 হবে। ঠিক আছে, কারণ লাস্ট ইলেকট্রনটা 4 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যাচ্ছে। তাহলে যেখানে যেখানে 3 আছে 2 আছে সেগুলো ক্রস, তাহলে অপশান বি বা ডি এর মধ্যে হবে। এবার চলে আসি এল ভ্যালুতে। দেখো এস এর জন্য এল এর ভ্যালু কি হবে, এল এর ভ্যালু কি কি হয়, 0 1 2 3 এরকম চলতে থাকে। 0 এর জন্য এস হয়, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ। তাহলে এস এর জন্য কি হবে, 0 হবে। তাহলে এখানে কোথায় 0 আছে, দেখো এটাতে 0 নেই, তাহলে এটা ক্রস, তাহলে হবে একমাত্র অপশান বি অ্যান্সার। বাকিগুলো দেখে নিই। এল ইকুয়াল টু 0 মানে এম ইকুয়াল টু 0 হবে ডেফিনেটলি। ঠিক আছে, কারণ এম এর ভ্যালু কি -L 2 +L, তাই তো, তাহলে 0 হবে। ওকে, আর এস এর ভ্যালু কি হবে, একটা ইলেকট্রন আছে +½ হবে, এস এর ভ্যালু কি হয় +½ -½ হয়, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো লাস্ট কোয়েশ্চেন। পেন্ট 4 in 1 আইন, এতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা। আচ্ছা, এখানে দেখো নাম দিয়েছে, তার সাথে আবার স্ট্রাকচারও দিয়েছে। তো আমি প্রথমে সংখ্যাটা ক্যালকুলেশন করার জন্য স্ট্রাকচারটা ড্র করে নিই। কার্বন কার্বন কার্বন, 3টে বন্ড কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে দুটো, ঠিক আছে, এখানে কোনো হাইড্রোজেন নেই, এখানে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা দেখো এটা ড্র করতে গিয়ে দেখলাম এখানে অ্যাকচুয়ালি এই যে ইউপ্যাক নোমেনক্লেচার এটা ভুল দেওয়া আছে। কেন? তার কারণ যখন ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে তখন প্রায়োরিটি পায় কিন্তু ডাবল বন্ড। তার মানে নাম্বারিংটা অ্যাকচুয়ালি এখান থেকে হবে 1 2 3 4 5। তাহলে এর অ্যাকচুয়াল নেমটা হওয়ার কথা কি, পেন্ট 1 in 4 আইন, এটা হওয়ার কথা, কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, থাক, ওরমই থাক। আমাদের সিগমা আর পাই বন্ড ক্যালকুলেশন করতে হবে, যেটার কোনো এফেক্ট পড়বে না। তো প্রথমে বলেছে সিগমা, তাহলে সিগমাটা ক্যালকুলেশন করি। দেখো কোথায় কোথায় সিগমা আছে, সিগমা সিগমা সিগমা
সিগমা সিগমা সিগমা সিগমা সিগমা, এখানে কটা আছে? একটাই সিগমা, ঠিক আছে, এখানেও সিগমা। তাহলে সিগমা কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 সিগমা পেলাম। দেখো এবারে আমি বলছি এখানে পাই বন্ডগুলো, এখানে কটা আছে? 1 পাই, একটা পাই বন্ড। এখানে কটা আছে? 2 পাই, দুটো পাই বন্ড আছে, তাহলে হয়ে যাবে 3 পাই। দেখো কোন অপশানটার সাথে মিলছে? 10 আর 3। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, চলো তাহলে এখানেই শেষ করছি। ঠিক আছে, 2021 এর কোয়েশ্চেন সলভ হয়ে গেল। এরপরে আমি 2019 করাবো। ঠিক আছে, এর আগেরগুলো আমি করিয়ে দিয়েছি, 2025 পর্যন্ত করিয়ে দিয়েছি। 2025 4 2023 2022 করানোর পর এটা করিয়েছি 2021। অনেকগুলো করা আছে। প্লে লিস্টের লিঙ্কটা আমি ইউটিউবে দিয়ে দেবো ডেসক্রিপশান সেকশানে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, নইলে এমনিতেই প্লে লিস্টে গেলে তোমরা খুঁজে পেয়ে যাবে। আর যারা ডিটেলসে নেক্সট কোনো এক্সামের জন্য কেমিস্ট্রি পড়তে চাইছো, সেটা নিট হোক, জয়েন্ট এন্ট্রান্স, যে কোনো টাইপের, যে কোনো কম্পিটিটিভ লেভেলের কেমিস্ট্রি, যদি কেমিস্ট্রি শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে, 7001930015। ঠিক আছে, 930015। ঠিক আছে, 930015। ওকে, চলো, থ্যাংক ইউ।